যাই তাহলে কিন্তু সে এসসি থাকছে, অর্থাৎ এসসি স্ট্রাকচারকে রেসিপ্রোকাল স্পেসেও কিন্তু সে এসসি স্ট্রাকচারই থাকছে, শুধু কি হচ্ছে তার ডাইমেনশনটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যদি এর যদি ল্যাটিস কনস্ট্যান্ট এ হয়, রেসিপ্রোকাল স্পেসে কিন্তু তার ল্যাটিস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে কত, টোয়াইস পাই বাই। আর বিসিসি এফসিসির ক্ষেত্রে কি হচ্ছে, বিসিসি রেসিপ্রোকাল হচ্ছে এফসিসি, আর এফসিসি রেসিপ্রোকাল হচ্ছে বিসিসি। তো তাই জন্য আমরা এখানে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা হচ্ছে কি না, ওই যে বেসিস, আমরা অ্যাকচুয়ালি ল্যাটিস স্ট্রাকচারটাকে যদি আমি এই প্রিমিটিভ আকারে রাখি, কারণ আমরা জানি এসসিটা হচ্ছে একটা প্রিমিটিভ স্ট্রাকচার আর বিসিসি এফসিসি এফসিসি হচ্ছে নন প্রিমিটিভ স্ট্রাকচার। তো সেই কারণে আমরা নন প্রিমিটিভ স্ট্রাকচারে যেটা দেখলাম, রেসিপ্রোকাল স্পেসে তাদের নেচারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা রেসিপ্রোকাল স্পেসে কেন যাই, কারণ ডাইমেনশনটাকে বড় করে ভিজুয়ালাইজ করার জন্য। কারণ ডিরেক্ট ল্যাটিস স্পেসে ল্যাটিস কনস্ট্যান্ট যে এর ডাইমেনশনটা ওই অ্যামস্ট্রং অর্ডারে হয়। তো ওকে যদি আমি রেসিপ্রোকাল স্পেসে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে না, 1/সাম স্মল কোয়ান্টিটি, মানে সেটা একটা বিগ কোয়ান্টিটি দেবে, তার ফলে হচ্ছে কি না, আমরা একটা বড় ডাইমেনশনে তাদেরকে ভিজুয়ালাইজ করতে পারি। কিন্তু এসসির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, তার স্ট্রাকচারের কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু ডাইমেনশনটা বড় হয়ে যাচ্ছে, এসসি টু এসসি হচ্ছে। কিন্তু এফসিসির যদি আমি স্ট্রাকচার চেঞ্জ করে দিই, তাহলে বিসিসি পাবো, আবার বিসিসি যদি রেসিপ্রোকাল করে দিই, এফসিসি পাবো। তো তাই জন্য আমাদের টেন্ডেন্সি হবে যে কোনো একটা আমি ক্রিস্টাল সাপোজ করতে চাইছি, ক্রিস্টাল স্ট্রাকচার করতে চাইছি, তো যদি তাদের ল্যাটিস স্ট্রাকচারটা প্রিমিটিভ স্ট্রাকচার হয়, তাহলে আমার সুবিধা কি না, তাদের রেসিপ্রোকাল স্পেসেও কিন্তু সেটা আইডেন্টিক্যাল থাকে। তো ওই জন্য আমরা কি করি না, ল্যাটিস স্ট্রাকচারটাকে প্রিমিটিভ রেখে আমরা বেসিসটাকে কনভার্ট করার চেষ্টা করছি। আমরা কি বলছিলাম না, আমরা বেসিসকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্ট্রাল বেসিস আর একটা হচ্ছে নন সেন্ট্রাল বেসিস। সেন্ট্রাল বেসিস কাকে বলবো না, যে বেসিসের সেন্টার অফ মাস এবং ল্যাটিস পয়েন্ট তারা যদি কোইনসাইড করে যায় কোনো পয়েন্টে, তাহলে সেটা হচ্ছে সেন্ট্রাল বেসিস। আর যদি কোনো একটা বেসিসের সেন্টার অফ মাস আর ল্যাটিস পয়েন্ট যদি তারা কোইনসাইড না করে, তাহলে আমরা তাকে বলবো নন সেন্ট্রাল বেসিস। তো আমরা বিসিসি এবং এফসিসি কে ভাবতে পারি কি, এটা হচ্ছে এসসি স্ট্রাকচার যার বেসিস গুলো হচ্ছে নন সেন্ট্রাল। আমি আগের দিন ব্যাপারটা ওই ড্র করে দেখিয়েছিলাম যে বিসিসিকে আমি ভাবতে পারি কি, যে এটা এমন একটা এসসি স্ট্রাকচার যার বেসিসের দুটো করে অ্যাটম আছে, একটা অ্যাটম ওই কর্নারে আছে আর একটা অ্যাটম হচ্ছে ওর মাঝখানে আছে। এফসিসির ক্ষেত্রেও অ্যাকর্ডিংলি সেরকম হবে। অর্থাৎ আমরা যে কোনো এফসিসি হোক, বিসিসি হোক কিংবা এসসি হোক, তাদেরকে আমরা এসসি স্ট্রাকচারে ভাবতে পারি। এবার ডিপেন্ডিং অন দা আমি সেন্ট্রাল বেসিস নিচ্ছি না নন সেন্ট্রাল বেসিস নিচ্ছি। তো এটা আমি আগের দিন বলছিলাম। তো আর যেটা তোরা বলছিস যে ওই এফসিসি বা বিসিসি, এটা না হয় আমি পরে একটু বলবো, আজকে একটু এগিয়ে দিই, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ব্রিলুইন জোন। ঠিক আছে, ব্রিলুইন জোন আমরা ইউনিট সেল পড়েছি, ঠিক আছে। ডিরেক্ট ল্যাটিস স্পেসে আমরা কি দেখলাম না, একটা ডিরেক্ট ল্যাটিস স্পেসে ল্যাটিস ভেক্টর গুলোর যে পজিশন ভেক্টর, ল্যাটিস ভেক্টর গুলো অ্যাকচুয়ালি কি না, পজিশন ভেক্টর অফ দ্য ল্যাটিস পয়েন্ট। তো সেই ল্যাটিস পয়েন্ট গুলো থেকে আমরা একটা ফান্ডামেন্টাল একটা ইউনিক স্ট্রাকচার বের করতে পারি, যেটাকে বারবার বারবার রিপিট করলে পুরো ল্যাটিস স্ট্রাকচারটা পেয়ে যাবে। আর সেই ল্যাটিসে বেসিস, আর সেই ল্যাটিস পয়েন্ট গুলোতে বেসিস বসিয়ে দিলে আমরা কিন্তু ক্রিস্টাল পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আমরা ইউনিট সেল বলতে কি বলেছিলাম, ইউনিট সেল বলতে আমরা কি বলেছিলাম, ইট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল স্ট্রাকচার, ঠিক আছে, মোস্ট ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ এ ল্যাটিস, by repetition of which one can find or one can construct the whole lattice and hence the whole crystal structure. তো সেটাকে আমরা বলছিলাম ইউনিট সেল, এবং ইউনিট সেলকে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, একটা প্রিমিটিভ একটা নন প্রিমিটিভ, ঠিক আছে। তো তার মানে কোন একটা ল্যাটিস যদি থাকে, ল্যাটিসের ল্যাটিস পয়েন্ট গুলোর অ্যারে এরকম ভাবে আছে, তো এই অ্যারে গুলো থেকে আমরা এরকম ইউনিট সেল জেনারেট করতে পারি বা ইউনিট সেল পেতে পারি, ঠিক আছে। এবারে আমরা কি দেখলাম, যেহেতু এদের ডাইমেনশনটা খুব ছোট হয়, তাহলে আমাদের এই জন্য রেসিপ্রোকাল স্পেস আমাদের ইন্ট্রোডিউস করতে হচ্ছে। তাহলে ডিরেক্ট ল্যাটিস ভেক্টর গুলোর যে রেসিপ্রোকাল স্পেস বলতে কি বুঝবো না, এই যে ডিরেক্ট ল্যাটিস ভেক্টর গুলো আছে, অর্থাৎ এই ল্যাটিস পয়েন্ট গুলোর যে পজিশন ভেক্টর, এর একটা ভেক্টর স্পেস ফর্ম করে, যেটাকে আমরা বলছি ল্যাটিস স্পেস বা ডিরেক্ট ল্যাটিস স্পেস বা ডিরেক্ট ল্যাটিস ভেক্টর স্পেস। তো এদের যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিই, আমরা জানি ফুরিয়ার ট্রান্সফরমেশনকে আমরা রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন বলে দিই, ঠিক আছে, কারণ তার কার্নেলটা ই টু দি পাওয়ার i কে x, ঠিক আছে। তো সেই জন্য আমরা বলবো কি, যে এদের যদি রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন নিয়ে নিই, ওই যে ল্যাটিস ভেক্টর গুলো আছে, ডিরেক্ট ল্যাটিস ভেক্টর গুলো আছে, বা এদের যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিই, তাহলে তারাও কিন্তু একটা অ্যানাদার ভেক্টর দেবে। কোনো ভেক্টরের যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে রেজাল্টটাও কি হবে, সেটা একটা ভেক্টর দেবে। এবং সমস্ত ডিরেক্ট ল্যাটিস ভেক্টরের যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো, এর সেট অফ ভেক্টরস পাবো, ঠিক আছে, এর সেট অফ রেসিপ্রোকাল ভেক্টরস পাবো। এবং ওই সেট গুলো কিন্তু একটা স্পেস ফর্ম করে, এরা যেমন স্পেসের এলিমেন্ট, এদের যখন আমি রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন নিয়ে নিচ্ছি, তারা যে ভেক্টরের সেট দিচ্ছে, তারাও কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে।
এবং ওই ভেক্টর স্পেসকে আমরা বলবো কি রেসিপ্রোকাল ভেক্টর স্পেস। রেসিপ্রোকাল ভেক্টর একটা হচ্ছে ডিরেক্ট ল্যাটিস ভেক্টর স্পেস, ঠিক আছে, একটা ডিরেক্ট ল্যাটিস ভেক্টর স্পেস, তাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে দিই তাহলে কি পাবো রেসিপ্রোকাল ভেক্টর, ঠিক আছে। তো তেমনি ডিরেক্ট ল্যাটিস স্পেসে যেরকম আমি ইউনিট সেল খুঁজে পাচ্ছি, যখন আমি রেসিপ্রোকাল স্পেসে যাব তারা একটা ল্যাটিস ফর্ম করবে নিশ্চয়ই, কারণ তারা যদি মানে সেক্ষেত্রেও যদি তারা ভেক্টর স্পেস ফর্ম করে তাহলে সেই ভেক্টর স্পেসও কিন্তু একটা অ্যারে ফলো করবে। ডিরেক্ট ল্যাটিস স্পেস যদি একটা অ্যারে ফলো করতে পারে, অর্থাৎ তারা যদি একটা ল্যাটিস স্ট্রাকচার দিতে পারে, তো এদের যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিচ্ছি তারাও কি করবে, তাদের যে এলিমেন্ট গুলো হবে ওই ভেক্টর মানে রেসিপ্রোকাল ভেক্টর স্পেসের যে এলিমেন্ট গুলো হবে তারাও একটা পার্টিকুলার অ্যারে ফলো করবে, তো সেই অ্যারে গুলোকে একটা ল্যাটিস স্ট্রাকচার দেবে। তো সেই ল্যাটিস থেকে আমরা কি পেতে পারি, সেই ল্যাটিস থেকেও কিন্তু আমরা ইউনিট সেল পেতে, ঠিক আছে। এবার সেই রেসিপ্রোকাল স্পেসের যে ইউনিট সেল সেটাকে আমরা বলতে পারি যে করেসপন্ডিং যে ইউনিট সেল তার ব্রিলুইন জোন, ঠিক আছে, এটাকেই আমরা বলে থাকি হচ্ছে ব্রিলুইন জোন। তাহলে ব্রিলুইন জোনটা কি, ব্রিলুইন জোন ইজ দ্য ইউনিট সেল ইন রেসিপ্রোকাল স্পেস। তো আমরা ডিরেক্ট ল্যাটিস স্পেসটা অ্যাকচুয়ালি এক্স স্পেস বলে থাকি, পজিশন স্পেস, এবং এক্ষেত্রে আমরা কার্নেল ইউজ করি কি ইউজ করে থাকি ই টু দি পাওয়ার মাইনাস আই কে। তো এই কার্নেল যদি ইউজ করি তার মানে এটা অ্যাকচুয়ালি এফ এক্স থেকে কি দেবে, এফ এক্স থেকে সাপোজ জি কে দেবে, কে কে মানে আমরা কি জানি, কে সমান হচ্ছে পি বাই এইচ কার, পি সমান কত ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে এইচ ইকুয়াল টু কত, সরি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তো পি সমান হচ্ছে এইচ বাই ল্যামডা, তো সো এটা হচ্ছে এইচ বাই ল্যামডা ইন্টু এইচ বাই টোয়াইস পাই, সো দ্যাট ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা। এটা জানি আমরা, এটাকে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছে ওয়েভ প্রপাগেশন ভেক্টর, ঠিক আছে। তার সঙ্গে এইচ কার্ড গুণ করে দিলে আমি মোমেন্টাম পেয়ে যাই ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস, ঠিক আছে। তো কে ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা, তো ল্যামডা হচ্ছে লেন্থ, তাহলে টোয়াইস পাই বাই ল্যামডা অ্যাকচুয়ালি কে স্পেসে যাচ্ছে মানে মোমেন্টাম স্পেসে যাচ্ছে। তো আমরা বলতে পারি হোয়াট ইজ ব্রিলুইন জোন, ব্রিলুইন জোন ইজ দ্য ইউনিট সেল ইন মোমেন্টাম স্পেস অর ইন কে স্পেস, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি ব্রিলুইন জোনটা কি না ইউনিট স্ট্রাকচার, ইউনিট সেল বলাটা ঠিক নয় এক্ষেত্রে, কারণ অ্যাকচুয়ালি তো বাস্তবে ওরকম স্ট্রাকচার আমি পাবো না, বাস্তবে তো আমি ওরকম ক্রিস্টাল স্ট্রাকচার পাবো না, আমি ভিজুয়ালাইজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কোনটা, না না আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, হ্যাঁ যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তখন সেটা এফ এক্স থেকে জি কে তে যাচ্ছে, জি কে সমান কত এফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স দিয়ে, এই তো, এটাই তো নাকি। তো তাহলে এই এফ এক্স স্পেসে এখানে আমরা একটা ইউনিট স্ট্রাকচার পেতাম সাপোজ এরকম, তো যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিচ্ছি তারাও একটা ল্যাটিস দেবে, ডিরেক্ট ল্যাটিস স্পেস যেমন একটা ল্যাটিস ফর্ম করছিল, তাকে যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিচ্ছি তার যে এলিমেন্ট গুলো পাবো সেই ভেক্টর স্পেসের যে এলিমেন্ট পাবো অর্থাৎ রেসিপ্রোকাল ভেক্টর স্পেসের যে এলিমেন্ট পাবো তারাও কিন্তু একটা ল্যাটিস দেবে, সেই ল্যাটিসের যে ইউনিট সেল সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ব্রিলুইন জোন অফ দ্য করেসপন্ডিং ল্যাটিস, মানে করেসপন্ডিং ডিরেক্ট ল্যাটিস, ঠিক আছে। তো এই জন্য আমরা তো এক্স থেকে কে তে যাচ্ছি, তো ব্রিলুইন জোনকে আমরা বলতে পারি যে ইউনিট সেল ইন কে স্পেস আর মোমেন্টাম স্পেস, ইউনিট সেল ইন কে স্পেস। হুম, সেটটা ডিপেন্ড করবে, যদি এটা এসসি ইউনিট সেল হয় তাহলে এসসি হবে, যদি এফসিসি হয় তাহলে বিসিসি হবে, যদি বিসিসি হয় তাহলে এফসি হবে, এরকম ব্যাপার। সেটা যাই হোক, কিন্তু এটাকে ইউনিট সেল না বলে এটাকে ইউনিট স্ট্রাকচার বলা উচিত, তার কারণ ইউনিট সেলটা তো একটা ক্রিস্টাল স্ট্রাকচারের পাই আমরা, তো ওটা ক্রিস্টাল স্ট্রাকচার নয়, ওটা ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ওইভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়েছি, ঠিক আছে। তো সেই জন্য এটাকে ইউনিট সেল না বলে এটাকে বলা উচিত ইউনিট স্ট্রাকচার, ফান্ডামেন্টাল স্ট্রাকচার ইন কেস, ঠিক আছে, ইউনিট স্ট্রাকচার ইন কে স্পেস, ঠিক আছে। তো আমি যেমন এখানে আমরা যেমন দেখছিলাম কি যে সাপোজ এক্স ইকুয়াল টু এ, এটা ছিল, তখন কে স্পেসে যাচ্ছি তখন কে এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না টোয়াইস পাই বাই এ, এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে যেমন এক্স ইকুয়াল টু এ তে আমার ল্যাটিস পয়েন্ট গুলোতে আমার বেসিস ছিল, মানে এরকম বেসিস ছিল, এগুলোতে আমার বেসিস ছিল, তাহলে এখানে একটা বেসিস ছিল, এ তে একটা বেসিস ছিল, টু এ তে একটা বেসিস ছিল, থ্রি এ তে একটা বেসিস ছিল, ফোর এ তে একটা বেসিস ছিল, ঠিক আছে। এইভাবে তো নাকি এই ল্যাটিস পয়েন্ট গুলোতে আমার বেসিস বসিয়ে দিলে আমি ক্রিস্টাল স্ট্রাকচার পেয়েছি।
এবার যদি আমি কে স্পেসে আমি ক্রিস্টালটাকে দেখতে চাই, তাহলে সে কি হবে, কে এর কোন কোন ভ্যালুতে বেসিস গুলো থাকবে, কে এর কিন্তু টোয়াইস পাই এ তে এটা থাকবে, টোয়াইস পাই এ, 4 পাই এ, এগুলোতে থাকবে। ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি আমরা যদি এখানে দেখি কে এর ভ্যালুটা কত, মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ, এটা হচ্ছে একটা ব্রিলুইন জোন। তাহলে লেন্থ কত হচ্ছে, টোয়াইস পাই বাই এ, তাই না? এখানে যেমন ল্যাটিস কনস্ট্যান্ট এ, এখানে ল্যাটিস কনস্ট্যান্ট কত হচ্ছে, টোয়াইস পাই বাই এ। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস, আমি যদি সিমেট্রিক ভাবে দেখি, আমি রেসিপ্রোকাল ল্যাটিসটাকে যদি সিমেট্রিক ভাবে দেখি, তাহলে কি হবে না, মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ, এর মধ্যে আমি প্রথম ইউনিট স্ট্রাকচারটা পাচ্ছি। তো এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট ব্রিলুইন জোন। আবার তারপর থেকে, অর্থাৎ মাইনাস টোয়াইস পাই বাই এ থেকে মাইনাস পাই বাই এ, আর পাই বাই এ থেকে প্লাস টোয়াইস পাই বাই, আমি বলছি, আমি আমি স্টেটমেন্টটা শোন আগে, তারপর আমি বলছি ধীরে। আমি বলছি কি, যে এটা হচ্ছে ডিরেক্ট ল্যাটিস স্পেস। তো ডিরেক্ট ল্যাটিস স্পেসটা কিরকম থাকে, এরকম থাকে, এ, 2 এ, 3 এ, 4 এ, এই জায়গাগুলোতে ল্যাটিস পয়েন্ট আছে আমার, তাহলে বেসিস গুলো এই জায়গাতে বসবে, এ তে, 2 এতে, 3 এতে, 4 এতে, এভাবে বসবে। তো যখন আমি রেসিপ্রোকাল স্পেসে যাচ্ছি, তখন সেখানে ল্যাটিস কনস্ট্যান্টটা কি হচ্ছে, সেখানে ল্যাটিস কনস্ট্যান্টটা হচ্ছে কত, টোয়াইস পাই বাই এ। অর্থাৎ এই পিরিয়ডিসিটিটা এখন এখানে এ, এ পিরিয়ডিসিটি ফলো করে এরা ডেকোরেটেড হয়েছে। কে স্পেসে কি হবে, অ্যাকচুয়ালি টোয়াইস পাই বাই এ পিরিয়ডিসিটি মেনটেন করে হবে। তো আমরা যদি চাই যে এই যে এই যে অ্যারেঞ্জমেন্টটা, ঠিক আছে, রেসিপ্রোকাল স্পেসে যে ল্যাটিসের অ্যারেঞ্জমেন্টটা, এটা যদি সিমেট্রি ফলো করে, অর্থাৎ তারা যদি ইভেন সিমেট্রি ফলো করে, তাহলে অ্যাকচুয়ালি কিরকম হবে, আমি যদি কে স্পেসে ড্র করি এরকম ভাবে, এরকম ভাবে কে স্পেসে আমি ড্র করি, এটা কে, এটা কে, তো এটা সাপোজ কে ইকুয়াল টু 0, এটা হচ্ছে কে ইকুয়াল টু পাই বাই এ, এটা হচ্ছে টোয়াইস পাই বাই এ, এটা হচ্ছে মাইনাস টোয়াইস পাই বাই এ, এটা হচ্ছে মাইনাস পাই বাই এ, এটা হচ্ছে মাইনাস টোয়াইস পাই বাই। তাহলে কে স্পেসে অ্যাটম গুলো কোন কোন জায়গায় বসবে, কে স্পেসে আমরা ভাবতে পারি এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এরপরে মাইনাস 3 পাই বাই এ, আর এখানে মাইনাস 3 প্লাস 3 পাই বাই এ। তাহলে আমরা যদি দেখি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট ব্রিলুইন জোন, এই যে জোনটা, অর্থাৎ মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ, এটার মধ্যে ডিস্টেন্স টোয়াইস পাই বাই এ, এটা হচ্ছে ফার্স্ট ব্রিলুইন জোন। তারপরে এটা এবং এটা, এই দুটো হচ্ছে সেকেন্ড ব্রিলুইন জোন। এই টোটাল দুটো রিজিয়ন হচ্ছে সেকেন্ড ব্রিলুইন জোন। তারপরেরটা থার্ড বিলুইন জোন, তারপরেরটা ফোর্থ বিলুইন জোন। এইগুলোকে বলা হয় কি, বিলুইন জোনকে আমরা এভাবে এভাবে আমরা নাম্বারিং করতে পারি, এভাবে ইন্ডেক্স দিতে পারি, যেটা ফার্স্ট, তার এইটা হচ্ছে সেকেন্ড, তারপরেরটা হচ্ছে থার্ড, এইভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, যেমন সেখানে কি হতো, সেখানে ইউনিট স্ট্রাকচার গুলো একটা একই জায়গায় থাকতো, যে এটা একটা ইউনিট স্ট্রাকচার, তারপরে আরেকটা ইউনিট স্ট্রাকচার, তারপরে একটা এরকম। কিন্তু কে স্পেসের ব্যাপারটা কি হচ্ছে, কে স্পেসে এটা একটা ইউনিট সেল, তারপরের ইউনিট সেল আবার দুভাগে বিভক্ত, এখানে একটা, এখানে একটা, তারপরে এটা আবার দুভাগে বিভক্ত, এদিকে একটা, এদিকে একটা। অর্থাৎ অরিজিন থেকে দুদিকে ব্রিলিয়ন জোন গুলো দুটো করে পার্ট পড়ে আছে, কারণ এটারও দুটো পার্ট আছে, কারণ এটা এদিকে একটা, এদিকে একটা, এটাকে একসঙ্গে লেগে আছে বলে এটা অ্যাডজাসেন্ট বলে মনে হচ্ছে একটা, কিন্তু এটাও কিন্তু দুদিকে আছে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কে স্পেসের দুদিকে দুভাগে করে দুভাগে স্প্লিট হয়ে গেছে প্রত্যেকটা ব্রিলিয়ন। বোঝা গেছে কি কি বললাম? যেমন ডিরেক্ট ল্যাটিস স্পেসের ইউনিট সেল গুলো কেমন হয়, পরপর পরপর আছে, এগুলোকে অ্যাকচুয়ালি ডিরেক্ট ল্যাটিস স্পেসের যে ইউনিট সেল, তাকে বলা হয় উইগনার সিট সেল। মনে রাখবেন, উইগনার সিট সেল ডিরেক্ট ল্যাটিস স্পেসের যে ইউনিট সেল। আর রেসিপ্রোকাল স্পেসের যে এরকম ইউনিট স্ট্রাকচার, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ব্রিলুইন জোন। এবার ব্রিলুইন জোন গুলো কিন্তু অরিজিন থেকে, কে স্পেসে অরিজিন থেকে দুদিকে দুটো ভাগে করে, দুটো ভাগে স্প্লিট হয়ে গেছে, একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ। কিন্তু ইউনিট সেল গুলো কিন্তু একই সঙ্গে, কোনো স্প্লিটিং নেই। এইটা হচ্ছে তফাৎ উইগনার সিট সেলের সঙ্গে ওই ব্রিলুইন জোনের, এইটা হচ্ছে তফাৎ। ঠিক আছে, এই হচ্ছে ব্রিলুইন জোন। এবারে আমরা যেটা আলোচনা করব, যে সেটা হচ্ছে ক্রিস্টাল রে ডিফ্লেকশন, মানে এক্স রে ডিফ্লেকশন অফ ক্রিস্টাল। আচ্ছা, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কি তোদের, এই ব্রিলুইন জোন নিয়ে? ব্রিলুইন জোনের কিন্তু অ্যাপ্লিকেশন আছে, কারণ আমরা আগেই বলেছি যে ল্যাটিস কনস্ট্যান্টটা এত ছোট হয়, আর্মস্ট্রং অর্ডারে হয়, তাই জন্য আমরা ডিরেক্ট ল্যাটিস স্পেসে একটা ক্রিস্টালকে অ্যানালাইজ করতে পারি না, তাই জন্য আমাদের কি করতে হয়, রেসিপ্রোকাল স্পেসে যেতে হয়। এই জন্য ব্রিলুইন জোন ইজ সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেটা আমরা পরে দেখবো এর অ্যাপ্লিকেশন। তো এই ব্রিলুইন জোন থেকে কি তোদের কোনো কোশ্চেন আছে, থাকলে বল। স্যার হ্যাঁ, স্যার হ্যাঁ, বলছি, এমনি এমনি আমরা ধরুন কি ল্যাটিস স্পেসে ছিলাম, তখন তো হুম, ওই ল্যাটিস কনস্ট্যান্ট গুলো 0 থেকে এর মধ্যে ছিল, এটা -a/2 থেকে +a/2, মানে এটা আরো ছোট হয়ে হ্যাঁ। যাচ্ছে। না, সেখানে যে 0 থেকে এর মধ্যে ছিল আমরা সেটা বলতে পারি না, কারণ
এখানেও আমি এরকম নিই, এই যে এটা x ইকুয়াল টু 0, এটা হচ্ছে x ইকুয়াল টু 0, তো এটা হচ্ছে কত, এটা a/2, এটা মাইনাস a/2, এভাবেও তো আমি নিতে পারি। এটা হচ্ছে তারপর আবার একটা a, তার মাইনাস 3a/2, এই দিকেরটা হয়ে যাবে হচ্ছে 3a/2, এভাবেও আমি নিতে পারি। মোটামুটি এ ডিস্টেন্স অন্তর অন্তর আছে, ঠিক আছে। কিন্তু এখানে এ ডিস্টেন্স অন্তর থাকলেও আমরা সেলগুলো এভাবে নিচ্ছি, এটা একটা সেল, তারপরে আবার আরেকটা সেল, তারপরে আবার আরেকটা সেল। কিন্তু কে স্পেসে কি হচ্ছে, কে স্পেসে এই ব্যাপারটা থাকছে না। এই যে ইউনিট সেল, এই ইউনিট সেলটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে দুটো। ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো কিভাবে আমরা এটা দেখাতে পারি কিরকম। অ্যাকচুয়ালি আমরা যখন থ্রি ইলেকট্রন মডেল পড়বো, এরপর তো আমরা ইলেকট্রন মডেল পড়বো, যে একটা কন্ডাক্টর, মানে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এদের তফাৎটা কি না, তোরা পড়বি এটা ফ্রি ইলেকট্রন মডেল, যে অলমোস্ট ফ্রি ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে কন্ডাক্টরের মধ্যে। তো ফ্রি ইলেকট্রন মানে তার টোটাল এনার্জি কত, ই সমান কত, ই সমান হচ্ছে p²/2m। ঠিক আছে, তো ক্লাসিক্যাল মডেল অনুযায়ী এনার্জিটা তার কন্টিনিউয়াস হয়ে যায়, ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন মডেল অনুযায়ী। তো এনার্জি যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার মোমেন্টামও কন্টিনিউয়াস। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখানে কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন মডেল ধরা হলো, অর্থাৎ ইলেকট্রন গুলো পুরোপুরি ফ্রি নয়। তার কারণ এটা যদি একটা কন্ডাক্টর হয়, কন্ডাক্টর গুলো এর মধ্যে ফ্রি, এর মধ্যে যত ফ্রি ইলেকট্রন গুলো আছে তারা এর মধ্যে ফ্রি। তো এখান থেকে কোনোদিন ইলেকট্রন বেরোতে পারবে না, এখান থেকেও কোনোদিন ইলেকট্রন বেরোতে পারবে না। তার মানে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে ইলেকট্রন একটা ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের মধ্যে আছে। ঠিক আছে, তো এটা যদি ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের মধ্যে থাকে, তার মানে আমরা সেখানে দেখেছিলাম তার ইটা কত হয়, ই হয় কত না, p²/2m ইকুয়ালস টু কত না, n²π²h²/2m² তো তার মানে পি সমান কত, পি সমান হচ্ছে প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস n π/a। ঠিক আছে, ইন্টু এইচ কার্ড একটা আছে, এইচ কার্ড আছে, এইচ কার্ড ইন্টু পাই আছে, 2 কেটে গেল, এইচ কার্ড ইন্টু পাই। আচ্ছা, এখানে একটা এইচ কার্ড আছে, তো এখানেও পি আছে, তাহলে এইচ কার্ড, n π/h²/a। তার মানে কে ইকুয়ালস টু কত, কে সমান হচ্ছে p/h² সমান হচ্ছে প্লাস মাইনাস n π/a। তো তার মানে আমি ব্রিলুইন জোন গুলো কি দেখবো, যে -π/a টু +π/a, একটা মাইনাস টোয়াইস পাই বলে এদিকে, যেটা যেরকম দেখিয়েছিলাম সেটা আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, আমরা যখন এর অ্যাপ্লিকেশন দেখতে যাব, অর্থাৎ এই যে ক্রিস্টাল স্ট্রাকচারে যখন আমরা অ্যাপ্লিকেশন দেখতে যাব, সেখানে দেখবো যে ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি ওই কন্ডাক্টরের মধ্যে কিভাবে ঘোরাফেরা করে। তো প্রাথমিকভাবে বলা হয় যে ফ্রি ইলেকট্রন, মানে তারা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে বেরিয়ে এসেছে, যখন আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি তারা ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট মোশন এক্সিকিউট করছে। তো প্রথমে আমরা ক্লাসিক্যাল মডেল পড়ছিলাম, ক্লাসিক্যাল মডেলের কিছু ড্রব্যাক আছে। ঠিক আছে, সেই ড্রব্যাক থাকার জন্য সেটাকে আমাকে মডিফাই করতে হবে। তো সেকেন্ড মডিফিকেশন ছিল কি, যেহেতু ইলেকট্রন গুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে না, তার মানে দুদিকে আমি ভাবতে পারি একটা ইনফাইনাইট পোটেনশিয়াল আছে, ইনফাইনাইট পোটেনশিয়াল বেরিয়ার আছে, তার মধ্যে ইলেকট্রন গুলো ফ্রি। তো এরকম মডেল অনুযায়ী আমি বলতে পারি যে তার পি সমান কত না, n π/a ইন্টু এইচ কার, তাহলে কে সমান n π/a, মানে কে ইকুয়াল টু প্লাস মাইনাস n π/a। তো সেক্ষেত্রে ব্রিলুইন জোন গুলো আমরা দেখতে পারি যে এভাবে সিমিট্রিক হয়ে যাচ্ছে, -π/a থেকে +π/a, তারপর একটা অ্যাডজাসেন্ট, তারপর একটা দুদিকে অ্যাডজাসেন্ট, এভাবে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্রিলুইন জোন। আমরা দেখবো যখন ফ্রি ইলেকট্রন পড়বো। এটা হচ্ছে সেকেন্ড মডিফিকেশন। তারপর দেখা গেল এতেও কিছু ড্রব্যাক আসছে। তো লাস্ট মডিফিকেশন যেটা, সেটা বলে ক্রনিক পেনি মডেল। ঠিক আছে, অর্থাৎ ধরা হয় কি, যে ইলেকট্রন গুলো এর মাঝখানে এরকম একটা পিরিয়ডিক পোটেনশিয়াল ওয়ালের মধ্যে আছে, এটা বলে কোম পোটেনশিয়াল। চিরুনির দানাগুলো এরকম হয় না, কোম পোটেনশিয়াল। এই কোম পোটেনশিয়ালের মধ্যে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে, এবং এইগুলো হচ্ছে তার ব্রিলুইন জোন। ওই ব্রিলুইন জোনের কাছাকাছি হচ্ছে কি ম্যাক্সিমাম পোটেনশিয়াল দিচ্ছে, এগুলো ধরে কনসিডার করা। ঠিক আছে, এগুলো দেখবো এগুলো পরে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? কি আর কোনো কোশ্চেন আছে কি? না স্যার। আচ্ছা, তো এবারে আমরা আলোচনা করব হচ্ছে XRD, এক্স রে ডিফ্রেকশন। এক্স রে ডিফ্রেকশন
ফ্রম ক্রিস্টাল প্লেন। এক্স রে ডিসপ্লেস সমান ক্রিস্টাল অর ল্যাটিস, ঠিক আছে? কারণ বেসিক্যালি ক্রিস্টালটা কিছুই না, ল্যাটিসের বেসিস গুলোকে বসিয়ে দিলে আমরা ক্রিস্টাল পেয়ে যাই। তো এই আমরা দেখেছি, মানে এক্সপেরিমেন্টালি দেখেছি কি, যখন একটা ক্রিস্টালের মধ্য দিয়ে আমি এক্স রে পাঠাচ্ছি, তো সেখান থেকে আউটপুট হিসেবে কি পাচ্ছি না, ডিফ্রাকশন প্যাটার্ন পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ যখনই লাইট আমার এই ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করছে, তখন তারা কি করছে না, তারা হচ্ছে কোহেরেন্ট সোর্স জেনারেট করছে। আর এই কোহেরেন্ট সোর্স গুলো কি হয়, তারা নিজেদের মধ্যে ইন্টারফারেন্স করে, আর সেই ইন্টারফারেন্স প্যাটার্নটাই হচ্ছে আমার আউটপুট ডিফ্রাকশন প্যাটার্ন। তো এটা আমরা আউটপুট মানে এক্সপেরিমেন্টালি দেখেছি। তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? তো ফার্স্ট এক্সপ্লেনেশন হচ্ছে, যেটা করেছিলেন তিনি হচ্ছে ব্র্যাক। ব্র্যাক ইন্টারপ্রিটেশন, ব্র্যাকস ইন্টারপ্রিটেশন অফ এক্স30। ঠিক আছে? এই জন্য এই এক্স30 কে ব্র্যাক ডিফ্রাকশনও বলা হয়, কারণ ব্র্যাক প্রথমে এটা ইন্টারপ্রিট করেছে। ব্র্যাক আসলে প্রথমে হি ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ ল্যাটিস প্লেন। ঠিক আছে? এই ব্র্যাগের আইডিয়া কি ছিল না, ল্যাটিস প্লেন। আমরা যে ল্যাটিস প্লেন গুলো বা ক্রিস্টাল প্লেনের যে ওরিয়েন্টেশন গুলো আমরা ডিফাইন করেছিলাম মিলার ইন্ডেক্স দিয়ে বা ওই স্টিরোগ্রাফিক প্রজেকশন দিয়ে, দ্যাট দ্য আইডিয়া অফ ল্যাটিস প্লেন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস বাই ব্র্যাগ। এবং তার নাম অনুযায়ী এই প্লেন গুলোকে কি বলা হয়, ব্র্যাগ প্লেন। এগুলো এই জন্য এগুলোকে বলা হয় কি, ব্র্যাগ প্লেন। ঠিক আছে? মানে হি ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ ল্যাটিস প্লেন, এই জন্য তার নাম অনুযায়ী বলা হয় ব্র্যাগ প্লেন। এবং তার আইডিয়াটা কি, তিনি কি বলেছিলেন, সাপোজ এরকম একটা ল্যাটিস আছে, এরকম একটা ল্যাটিস স্ট্রাকচার আছে। তো ল্যাটিস মানে আমরা জানি কি, যে এটা একটা ইনফাইনাইট অ্যারে, মানে চতুর্দিকে ইনফাইনাইট অ্যারে আছে, এদিকে এদিকে চতুর্দিকে ইনফাইনাইট অ্যারে। তো তিনি ল্যাটিস প্লেনের আইডিয়া কি দিয়েছিলেন না, যতগুলো সেট অফ প্যারালাল প্লেন আমি জেনারেট করতে পারি, যত টাইপ হোক তত টাইপ হোক আমি ল্যাটিস প্লেন পেয়ে যেতে পারি। ঠিক আছে? অর্থাৎ একটা সেট অফ প্যারালাল প্লেনকে আমরা বলতে পারি ইজ এ সেট অফ ব্র্যাগ প্লেন। তার মানে যেমন এখানে একটা কনসিডার করলাম যে এটা একটা ল্যাটিস প্লেন, এটা একটা সেট অফ প্যারালাল ল্যাটিস প্লেন। ঠিক আছে? এরকম একটা ল্যাটিস প্লেন। এবার এই ল্যাটিস প্লেনের এই যে ল্যাটিস পয়েন্ট গুলোতে, এগুলোতে বেসিস আছে, এগুলোতে অ্যাকচুয়ালি বেসিস আছে। এগুলো হচ্ছে একটা বেসিস আছে, এইগুলোতে বেসিস বসে আছে। ঠিক আছে? এবারে ব্র্যাগের আইডিয়া কি, ব্র্যাগ বলছেন যে যেহেতু এখানে বেসিস বসে আছে, তাহলে এই জায়গাটাই ম্যাটার ডেন্সিটি বেশি, কারণ বেসিস গুলো অ্যাকচুয়ালি কিন্তু এরকম ফাঁকা নেই মাঝখানে। আমরা এঁকেছি এভাবে বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, এটা যদি ল্যাটিস পয়েন্ট হয়, এভাবে কিন্তু ফিল থাকে, বেসিস গুলো এভাবে হয়। এবারে বেসিসের মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটি, যদি একটা অ্যাটম ভাবি, আমি সাপোজ ধরলাম যে এই বেসিসটা হচ্ছে একটা সিম্পল অ্যাটম, তার মানে অ্যাটমের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি যেখানে বেশি হবে, তো ক্রিস্টালের রিজিডিটি সেখানে বেশি হবে, তাই তো? তার মধ্যে নিউক্লিয়াস যেখানে আছে, এখানে এই ল্যাটিস পয়েন্ট গুলোতে নিউক্লিয়াস বসে আছে, তো এটা সবচেয়ে নিরেট, তার মানে এখানে রিজিডিটি তত সবচেয়ে বেশি। আর যত দূরে যাব তার পরেরটাই কি আছে, তার পরেরটা ইলেকট্রন ডেন্সিটি তার চেয়ে কম, তার পরেরটা ইলেকট্রন ডেন্সিটি তার চেয়ে কম। তো যত এখানে ধারের দিকে আসবো, সাইডের দিকে আসবো, তত কি দেখতে পাবো না, তত দেখতে পাবো যে তার রিজিডিটি কমে যাচ্ছে। অর্থাৎ এই যে ক্রিস্টাল স্ট্রাকচার, তার ল্যাটিস পয়েন্টে, একদম এক্সাক্ট ল্যাটিস পয়েন্টে তার রিজিডিটি যত বেশি হবে, যত দূরের দিকে সরে যাবো এইদিকে বা এইদিকে, তত কি হবে, ক্রিস্টালটা রিজিডিটি কমে যাচ্ছে। এটা কি ক্লিয়ার তোদের কাছে? আমি বোঝাতে পারলাম ব্যাপারটা কি? বোঝাতে পারলাম কি? আমি বললাম যে ল্যাটিস পয়েন্ট গুলোতে আমার এরকম বেসিস বসে আছে। ঠিক আছে? তো সাপোজ এটা যদি সেন্ট্রাল বেসিস হয়, ঠিক আছে, তো এটা যদি সেন্ট্রাল বেসিস হয়, তো তার মানে কি হবে, এটা বেসিক্যালি একটা অ্যাটম আমি ভাবতে পারি। তো অ্যাটমের নিউক্লিয়াসটা এই জায়গায় বসে আছে, আমি এখানে ড্র করেছি, নিউক্লিয়াসটা এখানে বসে আছে। তো এখানে এখানে কি হচ্ছে, ম্যাটারের ডেন্সিটিটা সবচেয়ে বেশি, কারণ আমরা জানি অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের ডেন্সিটি সবচেয়ে বেশি। তো নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবো, অর্থাৎ ল্যাটিস পয়েন্ট থেকে যত দূরের দিকে যেতে থাকবো, তত কি এর পরে ইলেকট্রন ডেন্সিটি তার চেয়ে কম, তারপরে তার চেয়ে কম, তারপরে তার চেয়ে কম। তার মানে কি ডেন্সিটি পরপর কমতে থাকছে। ঠিক আছে? অর্থাৎ ল্যাটিস পয়েন্ট থেকে যত দূরের দিকে যেতে থাকবো একটা বেসিসের মধ্যে, ঠিক আছে, একটা বেসিসের মধ্যে ল্যাটিস পয়েন্ট থেকে যত দূরে যেতে থাকবো, তত কি হবে, তার ইলেকট্রন ডেন্সিটি বা ম্যাটার ডেন্সিটি কমতে থাকছে বেসিসের সঙ্গে সঙ্গে। কি হচ্ছে, ওই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি রিজিডিটি কমতে থাকছে, তাই না? মানে খানিকটা ওই যখন বাড়ির মধ্যে ইটের সজ্জা আছে, যেখানে দুটো ইটের জোর,
সেখানে কিন্তু ড্রিল করা হয়। তোরা একটু খেয়াল করে দেখবি যে যেখানে এইটাকে গেস করা হয় যে দুটো ইটের জোর যেখানে আছে, কারণ সেই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে কম রিজিড। কিন্তু যদি ইটের মাঝখানে আমি ড্রিল করতে যাই সেটা কিন্তু সবচেয়ে বেশি রিজিড, সেখানে ড্রিল করাটা কষ্ট হয়। এটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য বেসিসের যেখানে সেন্টার অফ মাস অর্থাৎ ল্যাটিস পয়েন্ট, ঠিক আছে, মানে ল্যাটিস পয়েন্ট যেটা ছিল অর্থাৎ বেসিসের যেটা সেন্টার অফ মাস, সেখানে কিন্তু ম্যাটারের ডেনসিটিটা সবচেয়ে বেশি। তার ফলে কি হচ্ছে, ক্রিস্টালের রিজিডিটিটা ওই পয়েন্টে বেশি। যত দূরে যেতে থাকবো এই ল্যাটিস পয়েন্ট থেকে, যত দূরে যেতে থাকবো তত কি হবে, তত তার ডেনসিটি কমতে থাকবে। আবার এই জায়গায় গিয়ে কি হবে, আবার এই জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এই জায়গায় সবচেয়ে মিনিমাম, অর্থাৎ দুটো বেসিসের বা দুটো ল্যাটিসের ঠিক মিড পয়েন্ট যেটা, অর্থাৎ এটা যদি 0 হয়, এটা যদি এ হয়, এটা a/2, এখানে রিজিডিটি সবচেয়ে কম, এদিকে বাড়তে থাকবে, এদিকে বাড়তে থাকবে, এবং এই ল্যাটিস পয়েন্টে গিয়ে কিন্তু রিজিডিটি সবচেয়ে বেশি হবে। ঠিক আছে। তো তার ফলে এখানে যদি আমি লাইট দিই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিই, তাহলে কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো এর এই পয়েন্ট দিয়ে কিন্তু পেনিট্রেট করে যেতে পারে, এগুলো দিয়ে পেনিট্রেট করে যেতে পারে। কিন্তু যদি এখানে এসে পৌঁছয়, এখানে কিন্তু রিজিডিটি সবচেয়ে বেশি, এখানে পড়লে আর পেনিট্রেট করবে না, এখান থেকে রিফ্লেক্টেড হয়ে যাবে। এইটা হচ্ছে ব্র্যাগের আইডিয়া। ঠিক আছে। কি সবার বোঝা গেছে তো নাকি? মানে যেহেতু এখানে রিজিডিটি বেশি, এখানে লাইট পড়লে রিফ্লেক্টেড হয়ে যাবে, কিন্তু ঠিক মাঝখান দিয়ে যদি থাকে, দুটো ল্যাটিস পয়েন্টের ঠিক মাঝখানে যখন লাইট আসবে, সে কিন্তু এদিক দিয়ে পেনিট্রেট করে যাবে, কারণ এখানে রিজিডিটি কম। ঠিক আছে। তো সেরকম যদি হয় তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে আমি আর এই বেসিস গুলোকে আমি ড্র করছি না, আমি শুধু ল্যাটিস পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এইটা, তো এটা ল্যাটিস পয়েন্ট। তো এইগুলো হচ্ছে ব্র্যাগস প্লেন। প্লেন গুলোকে এভাবে এখানে এ করাচ্ছে, মানে আঁকছে এভাবে, এটা হচ্ছে প্লেন, মানে এটা অ্যাকচুয়ালি প্লেন, এটা প্লেন। তো যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে এখানে পড়বে, সাপোজ এখান থেকে মানে একটা প্যারালাল প্লেন, মানে প্যারালাল ইলেকট্রোম্যাগনেটিক রে এসে পড়বে, সে এভাবে এগিয়ে যাবে, এভাবে পড়ে। এবার যেটা মাঝখানে দিয়ে আসবে এভাবে, সে কি করবে, এখানে এসে পেনিট্রেট করবে, মানে এদিক দিয়ে পেনিট্রেট করে আসবে। কিন্তু সেকেন্ড প্লেনে যখন আসবে, সে কিন্তু এখান থেকে আর পেনিট্রেট করতে পারবে না, এখান থেকে আবার রিফ্লেক্টেড হবে, আবার এভাবে বেরিয়ে যাবে। সরি, এরকম ভাবে যাবে। ঠিক আছে, এখানে আঁকাটা এই ড্রয়িং প্রবলেম আছে, নাহলে মোটামুটি ঠিক আছে, আমি ঠিক করে আঁকার চেষ্টা করছি। এরকম হবে কিছু একটা, প্যারালাল হলে প্যারালালি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এরকম। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে দুটো লাইট এসেছিল, এই দুটো লাইট কি না, এ এখান থেকে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, তার পরের ল্যাটিস প্লেন থেকে, পরের কনজিকিউটিভ ব্র্যাগ প্লেন থেকে তারা হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে। তো তার মানে এদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে বা কনস্ট্যান্ট পাথ ডিফারেন্স থাকবে, সেটা কতটা, এর উপর থেকে যদি এর উপর একটা পারপেন্ডিকুলার টানি, এর উপর যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে এটা ইকুয়ালস টু ইকুয়াল, এ দুটো ইকুয়াল, আবার এই দুটো ইকুয়াল, তার মানে পাথ ডিফারেন্সটা কত না, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে পাথ। ঠিক আছে। এবার সাপোজ এই ল্যাটিস প্লেনের ইন্টারপ্ল্যানার স্পেসিং হচ্ছে ডি, মানে এটা ডি মানে কত, এটা ডি। ঠিক আছে। তো তার মানে আমাকে বের করতে হবে কি, পাথ ডিফারেন্সটা, দুটোর পাথ ডিফারেন্স। আমরা জানি যে এই দুটো কোহেরেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রে, বা এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করবে। তো এদের মধ্যে পাথ ডিফারেন্স যদি এন ল্যামডা হয়, তাহলে আমরা ম্যাক্সিমা পাবো, অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো। আর যদি আমার টু এন মানে n+1 × λ/2 হয় এদের মধ্যে পাথ ডিফারেন্সটা, অর্থাৎ λ/2 যদি অড ইন্টিগ্রাল হয়, তাহলে আমরা কি দেখবো, যে এটার মধ্যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, অর্থাৎ মিনিমা পাবো। তাহলে আমি যদি ডিফ্র্যাকশন প্যাটার্ন পেতে চাই, দা কন্ডিশন অফ ডিফ্র্যাকশন প্যাটার্ন সেটা হচ্ছে ম্যাক্সিমা হতে হবে, তার মানে এই পাথ ডিফারেন্সটাকে আমাকে ম্যাক্সিমা হতে হবে। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, যেটা প্যারালাল, মানে এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, আর এটা যদি ডি হয়, তার মানে এই যে এইটা এইটা কত, এটা হচ্ছে ডি সাইন থিটা, কারণ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, তার মানে
এই পাথ ডিফারেন্সটা হচ্ছে ডি সাইন থিটা, এটাও ডি সাইন থিটা, তার মানে 2d সাইন থিটা। তাহলে 2d সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো কি, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম পাচ্ছি, অর্থাৎ ডিফ্র্যাকশন প্যাটার্ন পাচ্ছি, মানে ম্যাক্সিমাম ডিফ্র্যাকশন প্যাটার্ন। তো এইটাকে বলা হয় কি ব্র্যাগস ল অফ এক্সার্টি, অর্থাৎ ব্র্যাগস ল অফ ক্রিস্টাল এক্সের ডিফারেন্স। ঠিক আছে, এটা খুব একটা সিম্পলেস্ট আইডিয়া। তিনি বললেন যে দ্য আইডিয়া অফ ব্র্যাক প্লেন, আবার যদি অন্য ব্র্যাক প্লেন থেকে হয়, মানে যদি এরকম করি আমি ব্র্যাক প্লেনটাকে যদি অন্য চেঞ্জ করি, সেক্ষেত্রে তার ডি হবে। অর্থাৎ যে ব্র্যাক প্লেন থেকে আমার ডিফ্র্যাকশনটা হচ্ছে, সেই ব্র্যাক প্লেনের আমি ইন্টারপ্ল্যানার স্পেসিং দিয়ে আমি ডিফ্র্যাকশন প্যাটার্নের ম্যাক্সিমাম বা মিনিমাম এই কন্ডিশনটা বার করতে পারি। অফকোর্স এই ডি এর ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট প্লেনের জন্য ডিফারেন্ট হবে, অর্থাৎ ডি ডিপেন্ডস অন এইচ কে এল। আমরা দেখেছিলাম যে ডি এইচ কে এল সমান কত, এ বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, তো তার মানে ফর ডিফারেন্ট ওরিয়েন্টেশন আমরা কিন্তু ডিফারেন্ট ডি পাবো, আর ডিফারেন্ট ডির জন্য কিন্তু আমরা ডিফারেন্ট ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো। তাহলে আমরা যে আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুট গুলোকে আমাকে যদি এক্সামিন করতে হয় বা এক্সপেরিমেন্ট করতে হয় যে অ্যাকচুয়ালি কোন ব্র্যাক প্লেন থেকে ইন্টারফারেন্স হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে না, আমি এই ডিফ্র্যাকশন প্যাটার্ন থেকে কন্ডিশন পেলাম, দিয়ে আমি দেখবো যে ডিটা কত হয়। তাহলে ডি সমান এ বাই এটা হয়, তাহলে আমরা এই এইচ কে এল এর ভ্যালুটাকে প্রেডিক্ট করতে পারি, এটার প্রেডিকশন দিতে পারি, ঠিক আছে। তো এইচ কে এল এর ভ্যালু যদি আমি প্রেডিক্ট করতে পারি, সেখান থেকে আমি ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবো, অর্থাৎ যে সকল পসিবল ল্যাটিস স্ট্রাকচার আমার সম্ভব। ঠিক আছে, পসিবল ল্যাটিস স্ট্রাকচারের উপরে এইচ কে এলটা ডিপেন্ড করছে, তাই না? এটা যদি স্কোয়ার ল্যাটিস হয়, সেখানে যতগুলো ল্যাটিস প্লেন হবে, ট্রায়াঙ্গুলার ল্যাটিস প্লেন হলে কিন্তু নাম্বার অফ ল্যাটিস প্লেন সেটা কম বা বেশি হতে পারে, অর্থাৎ তার নাম্বার অফ ল্যাটিস প্লেন সেখান থেকে আমি প্রেডিক্ট করতে পারি যে কতগুলো পসিবল ল্যাটিস প্লেন আমি এখান থেকে পেতে পারি, আর সেখান থেকে আমি ল্যাটিস স্ট্রাকচারটা পেতে পারি, আর ল্যাটিস স্ট্রাকচার পেলে পুরো ক্রিস্টাল সম্বন্ধে আমার অ্যানালিসিস হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আইডিয়া। ক্লিয়ার এই অবধি? হুম, কি রে, ঠিক আছে তো? কিন্তু এখন এখানে একটা সমস্যা আছে, আমরা যে অ্যানালিসিস করলাম এর একটা বড় ইস্যু হচ্ছে, এখানে যেমন ইন্টারফারেন্স হচ্ছে, তার পাশেরটা থেকেও ইন্টারফারেন্স প্যাটার্ন পেতে পারি। তাহলে শুধুমাত্র যে দুটো কনজিকিউটিভ রে এর মধ্যে আমার ইন্টারফারেন্স হবে এরকম তো কোনো কথা নেই, এখান থেকে ইনফাইনাইট নাম্বার অফ রেজ বেরোবে। ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ রেজ বেরোবে, যেগুলো কি করতে পারে, আর যেগুলো নিজেদের মধ্যে ইন্টারফারেন্স প্যাটার্ন করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশন করেছি সেটা ঠিক নয়, কারণ এখানে একটা ইনকমপ্লিট একটা ক্যালকুলেশন আছে, আমরা সমস্ত রে কে কনসিডার করিনি, তার পরের প্লেন থেকে এখানে সে ল্যাটিস পয়েন্ট পেলো না, তার মানে তার পরের কনজিকিউটিভ প্লেন থেকে সে ইন্টারফারেন্স করতে পারে। মানে আমি বলতে চাইছি যে এখানে আমি ধরেছি কি পরপর দুটো কনজিকিউটিভ প্লেনের মধ্যে যে রে দুটো আসছে, ওখান থেকে আমরা ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখছি। কিন্তু এটা তো হতে পারে যে এটা এখান থেকে গিয়ে এখানেও হয়তো ল্যাটিস পয়েন্ট ছিল না, এমন কোনো ল্যাটিস আছে যেক্ষেত্রে এখানে ল্যাটিস পয়েন্ট নেই, তার মানে সেটা পেনিট্রেট করে পরেরটা থেকে ইন্টারফারেন্স দিতে পারে। পরপর যে দুটো কনজিকিউটিভ প্লেন থেকে দেবে তার তো মানে নেই, তো সেক্ষেত্রে ক্যালকুলেশন আলাদা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওইটা কিন্তু আমরা এখানে কনসিডার করিনি, তাই জন্য ব্র্যাক্স যে ইন্টারপ্রিটেশন অফ এক্স30 তার কয়েকটা ইস্যু আছে, যেমন এটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে এখানে আমরা পরপর দুটো রে নিয়েছি, পরপর অনেকগুলো এরকম রে আছে যারা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করে, তো তাদের প্রত্যেককেই কিন্তু এখানে কনসিডার করা উচিত ছিল, সেটাকে আমরা করি। তো এটা হচ্ছে সেকেন্ড ইস্যু। আর থার্ড একটা ইস্যু তো আছেই, সেটা হচ্ছে যে আমরা এটাকে আমরা ধরছি কেবলমাত্র এখান থেকেই রিফ্লেকশনটা হচ্ছে, তার পাশের কোনো পয়েন্ট থেকে হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, যে রে গুলো আছে সেগুলো কিছুটা পেনিট্রেট করে, কিছুটা এখান থেকেও রিফ্লেক্টেড হতে পারে, তাই না? মানে আমরা এটাকে আইডিয়াল ধরে নিচ্ছি যে এখান থেকে রিফ্লেক্টেড হবে, আর পাশের যে কোনো পয়েন্ট থেকে কিন্তু রিফ্লেক্টেড হবে না, তো পুরোটাই পেনিট্রেট করে। এটা কিন্তু হয় না জেনারেলি। মানে আমরা যদি ইন রিয়ালিটি দেখি, অ্যাকচুয়ালি এটা হয় না, যখন লাইট এসে পড়ে কিছুটা রিফ্লেক্টেড হয়, কিছুটা কিন্তু পেনিট্রেট করে। তো সেক্ষেত্রে আমরা এই অ্যানালিসিসটার মধ্যে কি হচ্ছে, যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করেছি সেখানে আমরা সমস্ত রকম কন্ডিশনকে কিন্তু ইনক্লুড করি। তো দ্যাটস দ্য লিমিটেশন, এটা হচ্ছে লিমিটেশন। ঠিক আছে, নাও আমরা
এই যে লিমিটেশনটাকে দূর করার জন্য আমরা একটা অ্যানাদার ট্রিটমেন্ট করি, অর্থাৎ এই ব্র্যাগস ইন্টারপ্রিটেশনের বদলে আমরা আরেক ধরনের ইন্টারপ্রিটেশন আমরা ইউজ করি, সেটাকে বলে ভন লাউ ট্রিটমেন্ট বা ভন লাউ ইন্টারপ্রিটেশন।